5 আগস্টের আগে অর্থাৎ জুলাই বিপ্লবের আগে বাংলাদেশের একটা ধারা ছিল যে ওই সময় মূলত ইসলামপন্থীদেরকে ব্যাপকভাবে চাপানো হতো, তাদের উপর নির্যাতন ছিল, তাদের উপর অন্যায় ছিল, তাদেরকে খুব করে তাকে মানে ইসলাম বললেই এক প্রকার মানে সারা পাশ্চাত্য বিশ্বের মতো একটা ইসলামোফোবিয়া যে কাজ করছে সারা বিশ্বে, বাংলাদেশে আরও অনেক বেশি। 5 আগস্টের পরে এসে যে সরকার গঠিত হলো সেই সরকারে অনেক কথাই বলা হচ্ছে যে এই সরকারের মধ্যে ইসলামপন্থীদের, আমি সরাসরি যদি বলি যে জামাত ইসলামের বড় একটা প্রভাব আছে এবং আপনারাও কিন্তু দাবি করছেন যে ভালো করবেন, কিন্তু আমরা যে ট্র্যাক রেকর্ড দেখছি সেখানে কিন্তু ইসলামী দলগুলো ভালো করার কোনো ট্র্যাক রেকর্ড নাই। আপনারা কি কেন বা কী কারণে মনে করছেন যে বাংলাদেশে ইসলামী রাজনীতি বা আপনারা ভালো করবেন? অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক যারা এখন শুনছেন, সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ এবং পরবর্তীতেও যারা শুনবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে একটু বলে নিই, বাংলাদেশ তো আমাদের যদি একদম আর একটু পিছনে আমরা যাই বা আমরা একটু খুঁজি, দেখবেন যে 47, 52, 90 এগুলো প্রত্যেকটা ইস্যুতেই এই উপমহাদেশের বা এই অঞ্চলের ইসলামপন্থী সমস্ত দলগুলোরই একটা অগ্রণী ভূমিকা কিন্তু বাংলাদেশের ছিল বা বাংলাদেশের প্রেক্ষাপটের আগে আমাদের পূর্ব পাকিস্তান বা 47-এর সেই ভূমিকাগুলো প্রত্যেকটাতেই উপনিবেশীয় বিরোধী আন্দোলন যেগুলো ছিল, আপনি 52-এর ভাষা আন্দোলনও যদি দেখেন, যেটা আমাদের দেশের স্বাধীনতার গোড়াপত্তন বলা হয়ে থাকে, সেখানেও আমরা বলে থাকি আর কি, বা ইতিহাসও বলে যে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, এদের নাম শুনলে বোঝা যায় যে এই দেশের ইসলামপন্থী মানুষেরা এই দেশকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে বা প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনের জন্য তাদের একটা ভূমিকা ছিল। বিশেষ করে বিগত 17 বছরে আপনি খেয়াল করবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যেটা হয়েছে, সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বলা যায় যে বাংলাদেশ এবং ইসলামপন্থী এই দুটো ভাগে বিভক্ত করে সরকার উপস্থাপন করার চেষ্টা করেছে। এবং তার চেয়েও আপনি আরেকটু যদি খেয়াল করেন যে 2001 এবং 2006 যে সময় জোট সরকার ছিল, সেই জোট সরকারের সময় আওয়ামী লীগের প্রধান অস্ত্র ছিল এই জোট সরকারকে উৎখাতের জন্য, যে তারা দেশের বাইরে একটা ফোবিয়া তৈরি করেছিল, যে ইসলামোফোবিয়া। এমনকি আপনারা নিশ্চয়ই আপনার স্মরণ থাকার কথা যে সজীব অজিত জয় সে দেশের বাইরের বিভিন্ন রাষ্ট্রগুলোকে কথা বোঝানোর চেষ্টা করলো যে একেবারে খোদ সেনাবাহিনী সহ বিভিন্ন ক্ষেত্রগুলোতে ইসলামপন্থীদের একটা বিরাট জয় জয়কার অবস্থা, মানে এই ইসলামোফোবিয়াটা তুলে দিয়ে বাংলাদেশকে বোঝাতে চাইলো যেটা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে। এবং এখন আপনি খেয়াল করবেন, এটা বলছি আমাদের অ্যানালাইসিস এটা নিতে হবে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন 2024-এর 5ই আগস্টের পরেও ইতিমধ্যেই বিভিন্ন আন্দোলন হয়েছে, টুপি, দাড়ি, লম্বা পাঞ্জাবিওয়ালা বিভিন্ন শ্রেণীর, কেউ পতাকা নিয়েছে, কেউ পতাকা ছাড়া বের হয়েছে, কেউ দেশের পতাকা পেয়েছে, কেউ দেশের পতাকা না পেয়ে কালিমার পতাকা পেয়েছে, কেউ কালো পেয়েছে, কেউ সাদা পেয়েছে। আওয়ামী লীগ কিন্তু এখনও এই জায়গাটায় মানে অন্য কোনো কিছুকে এখনও টার্গেটে না নিয়ে এসে এই জায়গাটিকে টার্গেট করে কিন্তু ইতিমধ্যে প্রচার তারা শুরু করেছে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, হুজুররা নেমে গেছে। এমনকি এই যে ইউনূস সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে তারা নাম দিয়েছে এটা হচ্ছে জঙ্গিবাদের সরকার, মানে অপপ্রচার কিন্তু তারা ছড়িয়ে দিয়েছে। এই যে অপপ্রচারের মাধ্যমে কিন্তু আমাদের একটা জিনিস বোঝা যায় যে আমরা সবসময় বলে থাকি যে আপনাকে টার্গেট করে কখন, আমাকে টার্গেট করে কখন, যখন আপনি হিসাবের খাতে আসেন, যখন আপনি একটা রোল করেন, যখন আপনি প্রতিপক্ষ হিসাবে চিহ্নিত হন। আমরা বলি যে ফসলে পোকা আঘাত করে কেন, কারণ পোকার মাথায় ঢুকানো আছে যে আঘাতটা ফসলে করতে হবে। তো এদেশে ইসলামপন্থীদেরকে সবসময় টার্গেটে ফেলে। এবং আপনি খেয়াল করবেন যে 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এদের মধ্যে একটা উল্লেখযোগ্য, শুধু একটা মাদ্রাসা থেকে 11 জন শহীদ হয়েছে। তো এই যে মানে অভ্যুত্থানেও মানে ইসলামপন্থীদের ভূমিকা, এখন সেই ভূমিকা আপনি যে কোশ্চেনটা করেছেন, ভালো করতে পারছি না কেন, ভালো করতে না পারার পিছনে আমাদের 3টা বিষয় আছে। একটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ, জনগণ যারা আছে তারা সাধারণত ইসলাম পছন্দ করে, কিন্তু ইসলামাইজেশনের মাধ্যমে পুরো রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত হোক, এই জায়গাটায় আমাদের যে দায়বদ্ধতা নিয়ে আমরা তাদেরকে ইন্ট্রোডিউস করতে পারা, তাদের সামনে যে জিনিসটাকে তুলে ধরতে পারা, সেই জায়গায় আমাদের কিছু এখনও সীমাবদ্ধতা রয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের জনগণ ভালোটা চায়, কিন্তু ভালোটা চাওয়ার ক্ষেত্রে যদি আবার তার সুবিধার ব্যাঘাত ঘটে,
অর্থাৎ তার সুবিধার ব্যাঘাত ঘটে। যে ইসলাম কি বলে? ইসলাম বলে ধর্ষণ যে করবে তাকে মানে পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র হলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে সাক্ষ্য ব্যবস্থার মাধ্যমে, চুরি করলে তার হাত কাটতে হবে। এখন আমাদের দীর্ঘ রাষ্ট্র কাঠামোর একটা প্রক্রিয়ার মধ্যে এই জায়গাটাতে তারা কোনো কোনো ক্ষেত্রে মনে করে যে সর্বনাশ, এটা হলে তো এটা বিপজ্জনক ব্যবস্থা, তাহলে তো এই জায়গাটা আমাদের করতে হবে না। এখন আপনি খেয়াল করেন যে আমাদের দেশে রাজনৈতিক অচলায়নতের মূল কারণ হচ্ছে কিন্তু এই জায়গাগুলো, যে আমাদের দেশের বাইরে সবাই মিলে যখন আমাদের দেশে আসে, যখন ফাইন্যান্সিয়াল ইনভেস্ট কেউ করতে চায়, বিদেশি রাষ্ট্রগুলো, বিদেশি সংস্থাগুলো, প্রতিষ্ঠানগুলো, তখন গুড গভর্নেন্সের কথা বলে। গুড গভর্নেন্স বলতে তো আপনি ইসলামাইজেশনের বাইরে গিয়ে পৃথিবীতে গুড গভর্নেন্সের স্থাপনা তো কোথাও এখন পর্যন্ত পরিপূর্ণ কাঠামোকে দিতে পারে নাই। সেই কাঠামোটা ইসলামী দলগুলো অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি প্রত্যেকটা অঙ্গনে আমাদের ভূমিকাটা আরও স্পষ্ট করার ক্ষেত্রে যেভাবে আমাদের মানুষের কাছে পৌঁছা দরকার, বাংলাদেশ জামাত ইসলামী তার জায়গা থেকে চেষ্টা করে আসছে।